আমাকে বেশ কয়েকজন অনুরোধ করেছেন, যেহেতু এই প্রোগ্রামটা ইংরেজিতে ছিল, সাংবাদিকরা অনেক প্রশ্ন করেছেন এবং সেগুলো অনেকেই বুঝতে পারেননি, এবং মোটা দাগে পুরো ব্যাপারটা কি, মাননীয় প্রধানমন্ত্রী কবে ফিরবেন, এবং তিনি বারবার বলেছেন যখন সময় আসবে তখন তিনি ডেট এবং টাইমটা জানাবেন। আপনারা লক্ষ্য করে দেখবেন যে সাংবাদিক সুলতানুর রহমানের একটি প্রশ্নের উত্তরে মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কার করে ডিসেম্বর শব্দটা জয়ের মাস, ভিক্টরির মান্থ অফ ভিক্টরি, যেটা তিনি উল্লেখ করেছেন, তার মানে ডিসেম্বরে তিনি ফেরত যাবেন, এই কথাটা তিনি পুনর্ব্যক্ত করেছেন। ব্যক্তিগত ক্যাপাসিটিতে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই প্রশ্ন করেছিলাম যে আপা এটি গত সপ্তাহেরই ঘটনা হবে, যে আপা এই যাওয়ার ব্যাপারে আমাদের প্রস্তুতি এবং অন্যান্য ব্যাপার স্যাপার সমস্ত কিছু নিয়ে আমি তাকে আলাদাভাবে প্রশ্ন করেছিলাম। যতটুকু সাধারণ দর্শকদের জন্য বলা যায় ততটুকু আমি বলছি, সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী উনাকে যারা উনার ক্যারেক্টারটা জানেন, উনার উনার ট্রেইট গুলো যারা বোঝেন, যারা উনার কথা, বোল্ডনেস, শার্পনেস, এই পুরো ব্যাপারটার সাথে, বা গত 4 দশক ধরে 5 দশক ধরে যারা উনার রাজনীতির সাথে পরিচয় আছে, একটা ব্যাপার আমি অন্তত পক্ষে নিশ্চিত হয়েছি, সেটি হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফিরে যেতে চান। এবং আপনারা তো আজকে শুনছেন এটা, যে ডিসেম্বরে তিনি যেতে চান। ডে 1 তিনি ভারতে, যখন বাংলাদেশের সশস্ত্র বাহিনী এই জঙ্গিদের সাথে পেরে না উঠে উনাকে একটি নিরাপদ স্থানে অর্থাৎ ভারতে উনাকে এনে রেখেছে, আর তার কয়েকদিন পর থেকেই মাননীয় প্রধানমন্ত্রী আসলে কোনোভাবেই স্বস্তি পাচ্ছিলেন না। তিনি বারবারই তার দেশে ফেরত যেতে চাচ্ছিলেন। সিচুয়েশন গুলো সময়ের সাথে সাথে অনেকগুলো ফেস, অনেকগুলো অধ্যায় আমরা এই ঘটনা প্রবাহতে দেখেছি। উনার সাথে ব্যক্তিগত পর্যায়ে যারা কথা বলেছেন, যারা উনাকে চেনেন, তারা জানেন যে গত 2টা বছর ধরে, বা আমি বলবো যে উনার যে ব্যাকুলতা, উনার যে আকুলতা দেশে ফেরার, সেটা এটা চোখে না দেখলে এটা অবিশ্বাস্য একটা ব্যাপার। আমি যেমন শুরুতেই মনে করতে পারি যে উনার সাথে আমার প্রথম যখন কনভারসেশন হয় 2024 সালে অগাস্টে, ওই ঘটনার জাস্ট কয়েক সপ্তাহের মধ্যেই তিনি প্রথম যেই আলাপটা করেছিলেন সেটা হচ্ছে সাধারণ মানুষ তারা যেই ভাতাগুলো পেত, যেমন চিকিৎসা ভাতা, বেকার ভাতা, তারপরে বার্ধক্য ভাতা, বিয়ের জন্য আলাদা ভাতা, প্রেগন্যান্সির সময় যে ভাতাগুলো, সেগুলো যে এই দখলদারি ইউনূস সরকার বন্ধ করে দিয়েছে, প্রথমে তিনি সেগুলো নিয়ে আলাপ করেছেন। আপনারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপনাদের পলিটিক্যাল আইডিওলজি অনুযায়ী নানানভাবে অনুবাদ করতে পারেন, ব্যাখ্যা করতে পারেন, বলতে পারেন, সেটা নিয়ে আমি কোনো রকমের, সেটা নিয়ে আমি কোনো আলাপেই যাব না, যে যার মতো করে তাকে ব্যাখ্যা করবেন। যেভাবে অনুবাদ করলাম, আরো অনেক কথাবার্তা হয়েছে, সেটা অনুবাদ করে আমার কাছে যেটা মনে হলো যে আমি বলেছি যে আপা সেখানে গেলে ফাঁসি হতে পারে, সেখানে গেলে ভয়ঙ্কর রকমের তারা এমন ব্যবস্থা নিতে পারে যেটা অসহনীয় একটা ব্যাপার হয়ে যেতে পারে। ওনার শুধু একটাই কথা, যে তিনি জন্মেছেন মৃত্যুর জন্য, এবং চলে যেতে তাকে একদিন না একদিন হবেই। এই বাংলাদেশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির জনক, তার হাত ধরেই বাংলাদেশ হয়েছে, বাংলাদেশে এসেছে, এই মৃত্যুও তার এই বাংলাদেশেই হবে। এবং তার মৃত্যুর মধ্য দিয়েও যদি বাংলাদেশের মানুষ মুক্তি পায়, যদি তার মৃত্যুর মধ্য দিয়ে ওই দল বেঁচে থাকে, মানে পুরো ব্যাপারটাই আমার কাছে এমন মনে হয়েছে। আমার যদিও উনাকে, উনি আবেগী মানুষ তো বটেই, কিন্তু উনার কথার মধ্যে যে ফার্মনেসটা ছিল, আজকেও সেই সংবাদ সম্মেলনে আমি ওই একই ফার্মনেস দেখেছি। এবং উনার মুখে দিয়ে, বা উনি একটা সিদ্ধান্ত নিয়েছেন, এটা ঠেকানো আমার কাছে রীতিমতো অসম্ভব মনে হয়েছে। এবং তার কারণে হয়তো অনেকে আরো বেশি আগ্রহী হয়ে উঠেছে, যারা হয়তো দেখতেও কিনা তারাও দেখেছে এই বেশি দৌড়ঝাঁপের কারণে। কিন্তু আমার এটাই প্রশ্ন ছিল যে তাদের গুরুত্বটা দেখা গেছে, আপনাদের গুরুত্বের জায়গায় ঘাটতি ছিল কিনা? আসি এবার যে মানে শেখ হাসিনা, তিনি অনেকেই বলছিলেন তিনি সরাসরি আসবেন। অবশ্য পরে ক্লিয়ার করা হয়েছে প্রোগ্রামের আগে যে তিনি আসলে ইন পারসন আসছেন না। কিন্তু এখানে এই প্রশ্ন যে তিনি আসলে এই 2 বছরে একবারও তার চেহারা দেখা যায় নাই। আ কেন তিনি সরাসরি কথা বলেন না? মানে বাকি সবাইকে ভিডিওতে দেখা যায়, তাকে কেন না? দেখেন, রাজনীতি তো একটা হচ্ছে ধরেন প্রক্রিয়ার ব্যাপার, এবং এটা উনার সিদ্ধান্ত, উনি কিভাবে আসবেন। যেমন আজকের এই প্রোগ্রামের আগেও তো আমরা অনেক ধরনের স্পেকুলেশন শুনতে পেয়েছি, উনি রেকর্ডের বক্তব্য দিবে, আপনার তারপর হচ্ছে মানে এআই দিয়ে বানাবে, উনি কি অবস্থায় আছে, এই ধরনের প্রচুর স্পেকুলেশন চলছে তো আমাদের বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে। সো রাজনীতি একটা ধারাবাহিক প্রক্রিয়া। উনি ভাবছেন এই জিনিসটা এইভাবে নিয়ে যাওয়ার। আগে যেমন হচ্ছে রেকর্ডেড করতেন, আগে দেখেন একটা সময় ইন্টারভিউগুলো ছিল ইমেল ইন্টারভিউ, রিসেন্টলি উনি হচ্ছে ওভার ফোনে ইন্টারভিউ দিচ্ছেন। ভবিষ্যতে এমন একজন সময়, মানে ভেরি সুন হয়তো এমন সময় আসবে যখন সাংবাদিকরা ইন পার্সন গিয়ে ওনার ইন্টারভিউ নেবেন, এবং
প্রযোজ্য সময় এবং যথাযথ সময়ে উনিও সামনে যখন আসা দরকার সেটা আসবেন এবং সেটা এই আমরা উনি যথাযথ ডিসাইড। সময়টা আসলে কিসের উপর নির্ভরশীল? প্রশ্নটা এই কারণে করছি কারণ ফরেন করেসপন্ডেন্টস ক্লাব যেখানে দিল্লিতে যেই যারা যেটি আসলে আয়োজক ছিল তার প্রেসিডেন্ট তার একটি বক্তব্য বাংলাদেশী গণমাধ্যমে এসেছে। তিনি বলছেন যে আম মানে ভারত সরকার তাকে ভিডিও ইন্টারভিউ দিতে অ্যালাও করে না। বিষয়টা কি আসলেই তাই? না, এটা তো উনার বক্তব্য ইয়েস নো কোনোটাই হচ্ছে আমি মানে স্পেসিফিক্যালি উনার বক্তব্যের কাউন্টারে কোনো মন্তব্য করা উনাকে অসত্য বলা হবে, যেহেতু এটার ব্যাপার হচ্ছে আমার ফার্স্ট হ্যান্ড কোনো ইনফরমেশন নাই, বাট আমার জানা মতে এই ধরনের কোনো লিমিটেশন নাই। এটা ভারতের সাইড থেকে একাধিকবার ক্লিয়ার করা হয়েছে অফিসিয়ালি, নট কোনো ভায়া হয়ে, যে উনি কিভাবে আছেন, উনি কি করবেন, কি বক্তব্য দিবেন, এটা সম্পূর্ণরূপে উনার উপর। এবং উনার বক্তব্যের দেখেন লাস্টে আমরা যে ভার্সনটা দেখেছি যে উনি এই প্রোগ্রাম বলেন বা উনি কি বলছেন এটার কোনো রেসপন্সিবিলিটি ভারত নেবেন, এটা তো খুব ভেরি মাচ আন্ডারস্ট্যান্ডেবল যে ডিপ্লোমেটিক ভাষায় এইভাবেই বলা হয়ে থাকে। সো এই ধরনের কোনো প্রকারের নিষেধাজ্ঞা বা আছে এটা মনে হয় না, কারণ আপনারা জানেন যে বা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ বিভিন্ন সময় গিয়ে নেত্রীর সাথে দেখা করছেন। সো কিছু স্পেকুলেশন তো অলরেডি বিভিন্ন সময় তৈরি হয়েছে, বাট আপনাদের একটু অপেক্ষা করতে হবে, মানে কারণ এই যেটা বললাম যে স্পেকুলেশন গুলোকে জিইয়ে রাখা কেন? মানে ধরেন আপনি বলছিলেন যে একটা সময় রেকর্ডেড দিতেন, তারপরে মেইল ইন্টারভিউ দেওয়া শুরু করলেন, তারপরে তিনি আরেকটু অ্যাডভান্স হলেন। মানে এরকম ধাপে, ধাপে করতে হচ্ছে কেন তাকে? মানে তিনিও তো আসলে সব স্পেকুলেশনকে একদম আউটরাইট রিজেক্ট করে ভিডিওতে আসতেই পারতেন। মানে এটা এটা কেন জরুরি যে সকল স্পেকুলেশনকে আউটরাইটলি রিজেক্ট এখনই করতে হবে? আমি যেটা বললাম যে রাজনীতি একটি ধারাবাহিক প্রক্রিয়ার ব্যাপার, সো উনি ওই প্রক্রিয়া, ওই মেথড এবং উনার প্ল্যান। এই বিষয়টা কি কোনোভাবে কাজে লাগানো হচ্ছে বা এর মধ্যেও কোনো কৌশল আছে যে কেউ বলবে এআই, কেউ বলবে তিনি রেকর্ডেড বক্তব্য দিবেন। এটাও কি কোনো একটা আপনাদের কৌশলের অংশ? কৌশল না, এনিওয়ান ক্যান স্পেকুলেট। দেখেন হুম, উনার যে বক্তব্য, উনি প্রতিনিয়ত নেতাকর্মীদের সাথে কথা বলছেন, দায় মুক্তির প্রোগ্রামে নেতাকর্মীর বাইরে সাধারণ মানুষজন যারা বিভিন্নভাবে নির্যাতিত তাদের সাথে কথা বলছেন। সো শি ইজ ভেরি মাচ রিচেবল। সো উনার ভার্সন উনি কি বলছেন না বলছেন উনি ক্লিয়ার করছেন, উনার পক্ষ হয়ে অন্য কাউকে আসলে ক্লিয়ার করতে দরকার নাই। সো ওই যেটা বললাম যে বাকিটা ওই ধাপে ধাপে উনি আছেন, এটা উনার সিদ্ধান্ত। ওই সিদ্ধান্ত এখন পর্যন্ত আমাদের সম্মান করা উচিত, আমরা করছি। আমরা দলীয় মানে আমরা দলীয় নেতা কর্মী না, আওয়ামী লীগ এভাবে ফিল করছে জিনিসটা এভাবে হচ্ছে এগিয়ে যাওয়ার জন্য। দ্যাটস ইট। আচ্ছা। একটু প্রোগ্রামের কনটেন্ট সম্পর্কে কথা বলব। তার আগে আপনি যে বলছিলেন যে সাধারণ মানুষের সাথে কথা বলছেন, দলীয় নেতাকর্মীর সাথে কথা বলছেন। প্রায়ই আমরা নেতাকর্মীদের সাথে বা সাধারণ মানুষের সাথে কথা বলা কথাগুলো ফাঁস হয়ে যাচ্ছে, সেগুলো শুনতে পাচ্ছি। মানে তার ওয়ান কথাগুলো আ চলে আসছে। মানে এগুলো কি ইচ্ছা করেই করা হচ্ছে? মানে আপনারা বা শেখ হাসিনা না, এটা পারমিশন শুনেন, করছে? যেখানে আপনার হচ্ছে যে ধরনের কথাবার্তা আপনার হচ্ছে বাইরে আসে, ইন্টেনশনালি কথাবার্তা মেক করে ছাড়াই, মানে ছাড়তে হলে, এরকম প্ল্যান করতে হলে সেটা অনেক ধরনের কথা করা যায়। তো বাট আপনারা কথার যে টোনগুলো, মানে যে কথাগুলো বাইরে আসে বিভিন্ন সময়, আপনারা যদি কন্টেন্ট দেখেন ভেরি মাচ ন্যাচারাল। সো হুম। কেউ হয়তো মানে ইমোশনাল জায়গা থেকে অনেক জায়গা থেকে করতে পারে, এবং আমি এই কারণেই বললাম যে শি ইজ রিচেবল। মানে সাংবাদিক বলেন, আমাদের নেতাকর্মীরা বলেন, দলীয় বিভিন্ন পর্যায়ে থেকে তাকে রিচ করতে পারছে। এই কারণেই তো হচ্ছে এই যে ইআই বা স্পেকুলেশন যে এখনো কেন জি আছে, স্পেকুলেশন অর্থ আমি এই কারণেই বলছি যে কেউ যদি ধরেন হচ্ছে জেগে জেগে ঘুমায়, মানে কোনো একটা আরোপিত জিনিস চাপিয়ে দিতে চায়, তাহলে তো কিছু বলার নাই। বাট উনার কোনো ভার্সন, উনার কোনো বক্তব্য চাইতে চাইলে উনি ইন্টারন্যাশনাল মিডিয়াতে সাক্ষাৎকার দিচ্ছেন, উনি কথা বলছেন। সো অনেকগুলো কোশ্চেনের জবাব কিন্তু উনার কথার মাধ্যমে আমরা পেয়ে যাচ্ছি। হুম। মানে মানে তারপরেও মানে এইজন্যই জিজ্ঞাসা করা যে এই স্পেকুলেশন এর সুযোগটা আপনারা দিতে চান কিনা, কৌশল কিনা জিজ্ঞাসা করছিলাম এ কারণেই। ধরেন যখন ওই যে একটা ফোন আলাপ ভাইরাল হলো যে তিনি লেথাল ওয়েপন ব্যবহার করে, যেটা আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষ্য হিসেবে প্রেজেন্ট করা হয়েছে। লেথাল ওয়েপন ব্যবহারের কথা তিনি বলছেন, নির্দেশনা দেয়া আছে, ওপেন নির্দেশনা দেয়া আছে বলছেন। যখন এই ফোন আলাপটা ভাইরাল হলো, তখন বলা হলো আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে দাবি করা হলো এটা এআই দিয়ে তৈরি। সজীব ওয়াজেদ জয়, সাবেক প্রধানমন্ত্রীর পুত্র, তিনি দাবি করলেন এটি হলি আর্টিজানের ঘটনায় তার মা নির্দেশনা দিচ্ছেন। পরবর্তীতে শেখ হাসিনা তিনি একটা আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকারে তিনি বলে দিলেন যে এটি টেকেন আউট অফ কনটেক্সটের বাইরে থেকে নেওয়া হয়েছে। মানে এরকম মানে ঝাপসা রাখা বা ধোঁয়াশা তৈরি করা না, কি আপনি আপনি হচ্ছে মানে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলছেন যে প্রথমত হচ্ছে যে কন্টেন্টটা অ্যাপারেন্টলি তারা হচ্ছে কোর্টেও ব্যবহার করেছে এবং বিবিসিতে এটা ভার্সনটা এসেছে। সো এটার ব্যাপারে হচ্ছে ওই ভার্সনটা বলি, দেন আপনার কোশ্চেনের জবাব দিই। যে দেখেন মানে এই যে যে বিচারটা করা হচ্ছে ট্রাইব্যুনালটা, এটা আসলে যে কতটুকু হাস্যকর এবং হচ্ছে কতটুকু মানে বিচার ব্যবস্থা বা বিচারিক প্রক্রিয়াকে কতটুকু কোয়েশ্চেনেবল করেছে তার উদাহরণ হচ্ছে একটা। কেন বলছি, যদি আপনি লজিক্যালি চিন্তা করেন যে যে কোনো
ইয়ার ক্ষেত্রে আপনি যখন কোনো এভিডেন্স প্রডিউস করবেন কোর্টে যে কোনো বিচারের ক্ষেত্রে, সো সেই এভিডেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে এটার চেইন অফ কাস্টডি, মানে এভিডেন্সটা কোর্ট পর্যন্ত কিভাবে গেল এবং এই জিনিসটা হচ্ছে ডিস্টর্টেড হয়েছে কিনা কোনো পর্যায়ে। ওইখানে যে বক্তব্যটা দেওয়া হয়েছে এটা তো 100% কনফার্ম যে সেটা একটা খণ্ডিত বক্তব্যের একটা অংশ, ওনার ভার্সন, মানে যে কোনো একটা বক্তব্যের মাঝ থেকে কোনো জিনিস নেওয়া হয়েছে। তো যখনই আপনি একটা জিনিসের উপর হচ্ছে এরকম স্নাইপিং করবেন যে একটা অংশ নেবেন, তার মানে এটা এডিটেড, এটা কোনো আপনার হচ্ছে আদালতে অ্যাকসেপ্টেবল না। এবং এটা আপনার যখন বিবিসি ইভেন আপনার হচ্ছে যখন নিউজটা করেছিল, আমার স্পষ্ট মনে আছে যে তারাও এটা স্পেসিফিক সোর্স বলে নাই, রেদার তারা বলেছে যে তারা কোনোভাবে যাচাই করেছে যে ভয়েসটা নেত্রী, সেটা অরিজিনাল মনে হয়েছে, কিন্তু কনটেক্সট আসলে কখনো বলে নাই সেটাই। আর ওই যে ইআই জেনারেটেড কিনা বা আপনার হচ্ছে ভুয়া কিনা, যেটা ব্যাখ্যা আওয়ামী লীগকে দেওয়া হয়েছে যে বানানো কিনা, তো আপনি যখন হচ্ছে কোনো একটা ভার্সনে কোনো একটা কন্টেন্ট এক্সট্রাক্ট করে সেটাকে আপনার সুবিধা মতো প্রডিউস করবেন, এটাই তো বেসিক্যালি হচ্ছে আপনার হচ্ছে ম্যানুফ্যাকচার বা এডিটেড। সো নেত্রীর ভয়েস ভেরি মাচ অ্যাভেলেবল না এবং মানে এই সেটা ধরনের ভার্সন বা এডিটেড কেন? মানে সেটা একটা পোরশন কেটে যদি নেওয়া হয়, আমরাও নো বিভিন্ন আপনার বিভিন্ন না, আমি অনুষ্ঠানে বিভিন্ন এডিটেড ছোট, ছোট ক্লিপ বানানো হয়। মানে যতটুকু রেলেভেন্ট ততটুকু রাখা হয়। কিন্তু ওই মোটামুটি ফোনালাপটা পুরোটা কিন্তু ভাইরাল হয়েছে আরকি। সেটি ওই না, পুরো পুরো ফোন আলাপটা ভাইরাল হয় না, কারণ হচ্ছে ওইখানে কাউন্টার পার্ট কার সাথে কথা বলছে, তার কোয়েশ্চেন গুলো কি কি ছিল, এখানে শুধুমাত্র শেখ হাসিনার ভয়েসটা কি মানে যেটা বিবিসির যে ভাষণটা ছিল, আপনি যদি আবারও শুনে দেখেন, তো শেখ হাসিনার বক্তব্যের অংশটাকে আনা হয়েছে, এটা কোন কনটেক্সটে, ওই ওই পাশ থেকে কি ধরনের কোয়েশ্চেন আসছে, এই ধরনের কোনো ভাষণ ওখানে ছিল না। সো এই কারণেই তাইলে ধরেন আপনার এটা কি আসলে মানে এই বিষয়টা কি একটু হেফাজত হয়ে গেছিল? মানে আমার আসলে কথা বলার বিষয় আজকে এটা না। তারপরেও আপনার কাছে যেহেতু কথা বলছি তাই। এটা কি একটু আপনাদের পক্ষ থেকে বা আওয়ামী লীগের পক্ষ থেকে একটু হেফাজত হয়ে গেছিল? আ নাকি ওই যে আসলে স্পেকুলেট করার কৌশল রাখার জন্য এরকম করা? যে কেউ বলবেন এআই, কেউ বলবেন হলি আর্টিজান আর কেউ বলবেন টেকেন আউট অফ কনটেক্সট। মানে যিনি ১ নাম্বার ব্যক্তি তিনি বলবেন টেকেন আউট অফ কনটেক্সট। এবং তিনটাই এট এ টাইম শুটিং হইতে পারে। কিভাবে হতে পারে? মানে আপনার হলি হচ্ছে মানে আর্টিজানের ঘটনা যেটা বললাম কিভাবে যে হতে ইআই পারে? মানে হচ্ছে মানে হোলি আর্টিজানের ঘটনার কোনো একটা ভার্সন নিয়ে সেটাকে হচ্ছে আপনার এখন কি বলে ইআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে অন্য একটা কনটেক্সটে ব্যবহার উপযোগী করে তোলা যাইতে পারে। সো আল্টিমেটলি তিনটাই হচ্ছে এট এ টাইম কিন্তু সেটা কি ট্রু হয়েছে? হওয়া এটা কি সম্ভব। সেটা হয়েছে? সেটা অবশ্য পরে উনি সরিয়ে ফেলেছেন। সজীব-ওজী জয় সেটা হ্যাঁ, সরিয়ে রাইট। ফেলেছিলেন। সো সেটাই। আচ্ছা, ঠিক আছে। আমি আবার এবারে মেইন কথায় যাই, যেটি আজকের জি। আলোচনার বিষয়বস্তু। সবার আগ্রহের বিষয় ছিল যে শেখ হাসিনা আসলে আজকে কি বলেন? আ মানে তিনি শুরু করেছেন যেহেতু আগস্ট মাস, তিনি শুরু করেছেন যে ৭৫ এর ১৫ আগস্টের কথা তিনি বলেছেন। যেটি বলতে গেলে খুব স্বাভাবিকভাবেই তার গলা কাঁপে বা একটু কান্নাজড়িত কণ্ঠ চলে আসে তার মানে। এই ৫০-৫১ বছর ঘটনা, আগের ঘটনা বলতেও তার এত মানে তিনি আবেগী হয়ে ওঠেন। আর ২ বছর আগে যে এতগুলো মানুষ প্রাণ হারালো, মারা গেল, আ তাদের জন্য আসলে তার কি গলা কাঁপে? এই মানে এই অনুষ্ঠানে শুনি না বা অন্য সময় শোনা যায় না। আপনারা তো কথা বলেন বা যোগাযোগ। তাদের জন্য কি আসলে গলা কাঁপে তার? আবেগী হন কখনো? শোনেন হচ্ছে আপনি আপনার হচ্ছে যে মানে শুনেন নাই হচ্ছে এটা মনে হয় আউট অফ কনটেক্সট, কারণ নেত্রী হচ্ছে এই কথা একাধিকবার বলেছে, বিভিন্ন প্রোগ্রামে বলেছে যে ধরেন এই মানে প্রিয়জন হারানোর কষ্ট ওনার ছাড়া উনি খুব ভালো করেই জানেন, এবং এই জিনিসটা আপনার কি বলে যারা এই এপসোলেট ভিকটিম, এই ফুল জুলাই আপনার হচ্ছে আগস্ট সাগার যে এপসোলেট ভিকটিম, এটার প্রতি সহমর্মিতা সহানুভূতি সকলের আছে। আহ, এখন আপনার যে কোনো একটা ইনসিডেন্টকে আপনি কোন কাজে ব্যবহার করছেন সেটা অনেক একটা বড় ব্যাপার। সো এই একটা জিনিসকে হচ্ছে আপনার ফুল আওয়ামী লীগকে ক্রিমিনালাইজ করার জন্য, এবং এই বিগত ২ বছর ধরে এই আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে পার্সিকিউটেড করা, হুম, ঘরবাড়ি ছাড়া করে এটার জন্য ব্যবহার করা হচ্ছে। সো আপনি যে কোশ্চেনটা করছেন, যদি আমি স্পেসিফিক্যালি বলি, প্রত্যেকটা মৃত্যুই ওনাকে কষ্ট দেয়, এই কথা উনি ইন্টারভিউ বলেছেন। আপনার হচ্ছে একটা ইন্টারভিউ, আমি আমার যতটুকু মনে পড়ে একটা ইন্টারভিউ বলেছেন। হুম। এবং যেটা বললাম যে ওনার যে বক্তব্য উনি নিজেই তো বলছেন, সেটা আমার ওনার পক্ষে বলার কিছু নাই। কিন্তু এট দ্য সেম টাইম যে আপনার এই পুরা ভিকটিমে, এই জুলাই আন্দোলনের প্রত্যেক ভিকটিমের ব্যাপারে আওয়ামী লীগ থেকে শুরু করে ভিকটিমের ব্যাপারে, আই রিপিট এগেইন, যে ভিকটিমের ব্যাপারে আপনার সবার মানে হচ্ছে সহমর্মিতা সহানুভূতি, এবং এটা আওয়ামী লীগ বিভিন্ন পর্যায়ে আওয়ামী লীগ নেতৃবৃন্দ কিন্তু এই কথা বলছে। এই বিষয়েও প্রশ্ন করা হয়েছিল যে এই প্রশ্নটা ওঠে, একজন সাংবাদিক প্রশ্ন করছেন যে আ এটার জন্য কোনো অ্যাপোলজি বা রিগ্রেট করা হয় কিনা বা করেন কিনা? এমন প্রশ্নে সজীব অজয় জয় তিনি উত্তর দিয়েছেন। তিনি বলছেন যে তিনি ডক্টর ইউনূস আমলের কথা বলছেন, তারেক জিয়া সরকারের কথা বলছেন। তারা কি আসলে এটার জন্য মানে সরি ফিল করে কিনা, বা তারা এক সাইডের কিলিংকে লিগালাইজ করেছেন, আরেক সাইডকে বলা হচ্ছে ক্ষমা চাইতে। তারা ইনডেমনিটি তুলে নিলে, আওয়ামী লীগ নেতাদের মুক্তি দিলে ইত্যাদি কিছু শর্ত হলে তিনি বলছেন যে আওয়ামী লীগ ক্ষমা চাইবে বা আ
মানে অ্যাপোলজির কথা তিনি বলছেন, সজীব অজয় জয়। আমি আসলে এই প্রশ্নটা আপনার কাছে করতে চাই যে আ ডক্টর ইউনূসের সরকার কি করল বা তারেক রহমানের সরকার কি করল? তারা ক্ষমা চাইল কিনা বা তারা কি অন্যায়, ভুল, অপরাধ করল? তার সাথে কি আসলে আপনাদেরটার সম্পর্ক কি? বা আওয়ামী লীগের সম্পর্ক কি? যদি আওয়ামী লীগের অপরাধ, ব্যর্থতা, ভুল যা থাকে, যার কারণে এতগুলো মানুষের প্রাণহানি হয়েছে, তাদের কাছে ক্ষমা চাইবে বা জনগণের কাছে বা রিগ্রেট করবে, অনুশোচনা করবে। ডক্টর ইউনূস কি করলেন, তারেক রহমান কি করলেন, তার সাথে কেন সম্পর্কিত? আপা দেখেন, প্রথমত বিষয়টা হচ্ছে যে আপনি জিনিসটা জনগণের কাছে রিগ্রেট করা বা জনগণের কাছে তার এপিল তুলে ধরা, এই কথাটা নেত্রী একাধিক আগেও একটা ইন্টারভিউ বলেছে, একাধিকবার বলা হচ্ছে। এবং আওয়ামী লীগের বিভিন্ন আপনার প্রোগ্রামে হচ্ছে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা এসে বলছে যে আমরা যা বলার আমরা জনগণের কাছে বলবো, সেটা হচ্ছে পলিটিক্যাল জায়গা থেকে তাদের ওনাদের তাদেরই আপিল। আর বলেছেন, আপনি বলেছেন। যদি আপনি যদি ইয়ার কথা বলেন, কিলিং এর কথা বলেন, সো ওই জিনিসটা সম্পূর্ণ লিগাল একটা ম্যাটার। এখন কেন বলছি, দুনিয়ার যে কোনো লিগাল স্ট্রাকচারে কিলিং বা যে কোনো আপনার হচ্ছে ক্রাইমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আপনার অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাপার আপনি যখন এটা বিচারিক প্রক্রিয়ার মাঝে নিবেন, সেটা হচ্ছে আপনার প্লেস অফ অকারেন্স, অর্থাৎ কোন জায়গায় ঘটনাটা ঘটেছে। আপনার আপনি পুলিশ থানা পুরাইতে যাবেন, সেখানে পুলিশ আত্মরক্ষার্থে ফায়ার ওপেন করবে, সেটা তাদের কনস্টিটিউশনাল রাইট, সেটা তাদের হচ্ছে আপনার দেয়ার মানে প্রিপেয়ার ফর দিস, এটা তাদের জন্য তৈরি করা হয়েছে, তারা নিজেদের প্রোটেক্ট করতে পারে, রাষ্ট্র প্রোটেক্ট করবে। সো আপনি অ্যাজ এ হোল, আর ইউএন বলছে 1400 কিলিং, অনেক চেষ্টা করে ইউনুস গভর্নমেন্ট 850 তালিকা তৈরি করেছে। এক্স্যাক্টলি এই 850 মাঝে 350 কিলিং মানে অন রেকর্ড আমাদের কাছে ডেটা আছে, যেটা ঘটেছে 5 আগস্টে পরে, এবং সেটা কেউই কিন্তু হচ্ছে আওয়ামী লীগ না, মানে যাদেরকে জুলাই শহীদ বানিয়েছে। সো ওই একটা ঘটনা, এই যে ঘটনাগুলা কখন ঘটেছে, কি ঘটেছে, এটা একটা প্রপার লিগাল স্ট্রাকচারে আইনিভাবে সমাধান হওয়ার আগে আপনি কাউকে তো হচ্ছে, এই যে আপনি যে জিনিসটা বলছেন যে আওয়ামী লীগ কেন কিলিং এর জন্য মাপ চাচ্ছে না, আপনি আওয়ামী লীগ যখন হচ্ছে কিলিং এর জন্য আপনার কেন মাপ চাবে, কে রেসপন্সিবল, হু কিলস হু, এটা আইডেন্টিফাই হওয়ার আগে আপনি মাপ চাওয়ার কথাটা কেন আসছে, এই পয়েন্টটাই কিন্তু সজীব ওয়াজেদ জয় হচ্ছে আপনি আইডেন্টিফাই করেছেন। যে আপনি দেখেন, শুধুমাত্র তো হচ্ছে ইন্ডিমিনিটি দেন নাই, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে পুলিশ কিলিং এর বিচার করা হবে কিনা, আপনি চিন্তা করে দেখেন, স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে পুলিশদের গার্জিয়ান, হ্যাঁ, উনি কি আনসার দিয়েছে যে যুদ্ধের ময়দানে সেটা ফয়সালা হয়ে গিয়েছে। তো তার মানে এই যে এই শুধু ইউনুস তো ইন্ডিমিনিটি দেয় নাই, সেই একই ধারাবাহিকতা বর্তমান বিএনপি সরকার ধারণ করে। সো আনটিল এন্ড আনলেস আপনি যদি ওই কিলারটাকে আইডেন্টিফাই করতে না পারেন, কেন করেছে, কারা করেছে, তার আগ পর্যন্ত এখানে ওই কিলিং এর জন্য মাফ চাওয়ার কোনো আসলে কোশ্চেন আসে না। মানে কিছু হ্যাভিং কিছু সেড দ্যাট, ঘটনা তো হ্যাভিং সেড আমি এগুলো একটু তো শেষ ধরেন, করি, আচ্ছা শেষ করেন, হ্যাঁ। হ্যাভিং সেড দ্যাট, নেত্রী কিন্তু হচ্ছে আপনার একদমই 16 জুলাই প্রথম হচ্ছে কিলিং এর ঘটনা ঘটেছিল, সবুজ আলীকে দিয়ে শুরু, ঢাকা কলেজের ছাত্রলীগের আপনার হচ্ছে যে সদস্য, এবং তারপর হচ্ছে একই দিন আবু সাইদ, এবং এর বেশ কিছু ঘটনা ঘটেছে, সিরিজ অফ অকারেন্স ঘটেছে। তখন ওইগুলোর জন্য হচ্ছে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, এবং এটা পরবর্তীতে যখন এই কিলিং এর অ্যাপারেন্টলি হচ্ছে এই হতাহতের সংখ্যা বেড়েছে, এটা কিন্তু 30শে জুলাই এসে এটাকে স্ট্রেনথেন করা হয়েছিল, 1 আগস্ট এসে সদস্য বাড়ানো হয়েছিল যেন এটাকে প্রপার আপনার হচ্ছে এটা ইনভেস্টিগেশন করা যায়। এই ইনভেস্টিগেশনটা বন্ধ করা হয়েছে। আপনারা নিশ্চয়ই মনে আছে যে কুমিল্লাতে একজন এই অ্যাপারেন্টলি এই ঘটনায় নিহত হয়েছে একজনের লাশ ময়নাতদন্তের জন্য পুলিশ আবেদন করেছিল, সেটার জন্য হচ্ছে সার্জিয়াল সালাম থেকে শুরু করে প্রত্যেককে আপনার আন্দোলন শুরু করেছে যে কোনো লাশ তুলে আনা যাবে না, কোনো ধরনের হচ্ছে পোস্টমর্টেম করা যাবে না। সো এই পুরো জিনিসটা কি ইন্ডিকেট করে, ইন্ডিমিনিটি বলেন, এটার জন্য কোনো বিচার করা যাবে না, বিচার মানে একপাক্ষিক, একটা ঘটনার জন্য আপনার হচ্ছে মানে 650 মামলা দেওয়া হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে, সারা দেশের মানে 14 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, মামলা কত হয়েছে তার কোনো ঠিক ঠিকানা অনেক নেতাকর্মী এখন খুঁজে রাখতে পারছে না। সো আনটিল এন্ড আনলেস এটা একটা প্রপার আপনার হচ্ছে জুডিশিয়াল প্রসেসে আইডেন্টিফাই না হবে, তখন সেটার জন্য আসলে আপনার কি বলে মাফ চাওয়ার প্রশ্ন আসে না। আচ্ছা, প্রপার জুডিশিয়াল প্রসেসে মনে হয় কখনোই আইডেন্টিফাই হবে না। মানে এই সময় আপনাদের সময়েও হিউম্যান রাইটস ওয়াচ, মানে আওয়ামী লীগের সময়কার কথা বলছি, তখনও আসলে এই আইসিটির কর্মকাণ্ডের উপরে আন্তর্জাতিক সংস্থাগুলো তখনও তারা ভরসা রাখতো না, তখনও নানান রকম আপত্তির কথা জানাতো, এখনও জানিয়ে যাচ্ছে, মানে এটা আন্তর্জাতিক সংস্থাগুলোর কথা বলছি। এবং যাদের বিচার হয় তারা সবসময় বলে যে এটা ভুল, এটি মানে বিভিন্ন নানান না, রকম কিছু কমন শব্দ আপনার আছে। আপনার- আপনার হচ্ছে যাদের বিচার হওয়ার প্রশ্ন কেন আসতেছে আপা, মানে যেখানে আপনার ইউএন অ্যাপারেন্টলি তো ধরেন হচ্ছে যে আমরা আন্তর্জাতিক সংস্থা যাদের কথা বলি ইউএন, তাদেরকে বারবার যে জিনিসটা হচ্ছে ইউনুস গভর্নমেন্টের তরফ থেকে ব্রেক করা হয় যে আমরা ইউএন কে নিয়ে আসছি, তারা আপনার হচ্ছে ইনভেস্টিগেট করেছে, এবং তারা সেই রিপোর্টটাকে তারা হচ্ছে আইসিটিতে প্রডিউস করা হয়েছে, সেটা তারা বলেছে, ওই তাজুল ইসলাম প্রকাশী বিরতিতে বলেছে। তো ওই রিপোর্টের প্রথমে পরিষ্কারভাবে বলা আছে যে এটা কোনো কোর্টে প্রডিউস করা যাবে না, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে ওইটাতে এই কথাও বলা আছে যে ওইটা কোনো ধরনের হচ্ছে ইউএন এর স্ট্যান্ডার্ড অনুসারে তৈরি করা হয় না, রিপোর্টিং স্ট্যান্ডার্ড অনুসারে করা হয় না, অর্থাৎ তারা আসছে এডিটোরিয়াল স্ট্যান্ডার্ড। হ্যাঁ এডিটোরিয়াল স্ট্যান্ডার্ড অ্যাভেলেবল যে ইনফরমেশন পেয়েছে। এবং আপনার মনে আছে কিনা জানি না, ইউএন থেকে কিন্তু এই বিবৃতিও দিয়েছিল যে তারা 3বার ডকুমেন্ট চায়ও
আপনার ডকুমেন্ট পায় নাই। সো আমি কেন এই প্রসেসটা বললাম যে যারা মারা গেছে, যে জুলাই আগস্টে হতাহত হয়েছে, এটা তো কেউ স্বীকার করছে না। হোয়াট ইজ দ্য নাম্বার ইজ, এটা নিয়ে হচ্ছে ডাউট থাকতে পারে, কিন্তু মানুষজন তো হতাহত হয়েছে। সো এই জিনিসটা যদি আপনি একদমই আপনার অনেস্ট জায়গা থেকে এটাকে ইনভেস্টিগেট করতে চাইতেন, সেই পুরো সুযোগ এই ইউনুস গভর্নমেন্টের ছিল। তার কাছে স্টেটের সকল অ্যাপারেটাস ছিল। বিষয়টাকে সে আরো বিতর্কিত করেছে, এই যে এই ধরনের রিপোর্টের কথা বলে 1400 নাম্বার, তারপর অনেক সময় তারা মানে তাদের তালিকা তৈরি করে বা যেভাবে জিনিসটাকে হচ্ছে সামনে নিয়ে যাওয়া হয়েছে, এটাকে টোটালি পলিটিসাইজড করা হয়েছে এবং একমাত্র মানে আওয়ামী লীগকে অ্যাজ এ হোল রাজনীতি থেকে দূরে সরানোর জন্য এটা ব্যবহার করা হচ্ছে, যে কারণে ওই ইন্টেন্ট থেকে আপনার এই ঘটনাটা ঘটেছে। কারণ আপনি যদি বলেন যে যারা বিচার করে না, আওয়ামী লীগ আমলেও তো ধরেন হচ্ছে এই ধরনের অ্যাপারেন্টলি যে মানে আমাদের হিউম্যান ওয়াচ বলেন বা যারা অভিযোগ করতো, আপনি দেখেন নারায়ণগঞ্জে 7 মার্ডার, এটার বিচার কি আওয়ামী লীগ করে নাই? ইভেন বুয়েটের ধরেন আবরা হত্যাকাণ্ড, একটা হত্যাকাণ্ডের জন্য 21 জনকে ফাঁসি দেওয়া হয়েছে। সো আপনি যদি বিচারের ইন্টেন্ট নিয়ে কোয়েশ্চেন না করেন, আপনি যদি ট্রুথফুলি বিচারটা করতে চান অনেস্ট ওপিনিয়নে, বিচারের আউটকাম এবং দ্য প্রসেস উইল স্পিক দ্য ট্রুথ। কিন্তু আপনি যদি এটাকে জার্গন করেন, এটাকে একটা পলিটিক্যাল মোটিভেশনের মাধ্যমে একটা হচ্ছে বায়াসডলি কাজ করতে চান, সেটা তো দৃশ্যমান হবে না এবং সেই জায়গায় আপনার হচ্ছে কনফিউশন তৈরি হয়। কিন্তু মানে আমি এখানেই প্রশ্নটা করছিলাম, আপনার বক্তব্য স্পষ্ট, কিন্তু যেখানে প্রশ্নটা আমি করছিলাম যে সজীব ওয়াজেদ জয় যেটি বলছেন যে ডক্টর ইউনূস বা তারেক রহমান তারা এটা করলে তখন তারা রিগ্রেট বা অ্যাপোলজির কথা বলবেন। মানে আপনিও বলছেন যে মানুষ তো মারা গেছে, সংখ্যাটা যাই হোক না কেন, তো তার জন্য মানে তিনিও তো তার যেহেতু দলের পক্ষে কথা বলছেন বা মায়ের পক্ষে, সাবেক প্রধানমন্ত্রীর পক্ষে কথা বলছেন, তিনি মানে এখানে রিগ্রেট করতে, অ্যাপোলজি করতে কার্পণ্য কেন করলেন? না, আমরা হচ্ছে এক জায়গায় ঘুরপাক খাচ্ছি যে আনটিল এন্ড আনলেস ধরেন আমি রিগ্রেট করা, আপনি যদি বলেন যে আমরা রিগ্রেট করতেছি ফর দ্য কিলিং, এই কিলিং এর জন্য তো আওয়ামী লীগ দায়ী না। দ্যাট ইজ দ্য ভেরি মাচ ক্লিয়ার, আপনাকে এটা বুঝতে হবে। এখন কেন দায়ী না? আপনার হচ্ছে কোনো পর্যায়ে আপনার ল এনফোর্সমেন্ট এজেন্সি একমাত্র কি হতে পারে, মানে এই পুরো ঘটনা আমি তো আগে ব্যাখ্যা করলাম যে আপনি থানা পুরাইতে গেছেন, আপনি হচ্ছে মেট্রো রেল না, পুরাইতে গেছেন। কয়েকটা ঘটনা একদম গণমাধ্যমেও আমরা দেখেছি বা এখনো ভাইরাল, যে একদম পুলিশ পয়েন্ট ব্ল্যাঙ্ক গুলি করে মারছে, বা ইয়ামিনকে কিভাবে এপিসি থেকে। হ্যাঁ, হ্যাঁ, মানে এরকম শোনেন, এটাই তো বললাম যে আমি ওই পয়েন্টে আসছি যে এই জিনিসটা হতে পারে যে পুলিশ বা ল এনফোর্সমেন্ট এজেন্সি স্পেসিফিক পয়েন্টে তারা মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করেছে কিনা। মাত্রাতিরিক্ত বল মানে কি, তারা বিয়ন্ড তাদের হচ্ছে যে আপনার কনস্টিটিউশনাল যে সুযোগ আছে, যে তারা আপনার ফায়ার ওপেন করলে কোন জায়গায় করতে পারে, কি ধরনের ফায়ার ওপেন করা দরকার, সেই জায়গায় ভায়োলেট করেছে কিনা, সেই বিচার যারা করেছে সেটা তো স্পেসিফিক ওই ব্যক্তি দায়ী, অপরাধ তো কোনো সংগঠন করেন। আপনারা বারবার একটা জিনিস মানে অনেকে এই জিনিসটা বলছে, আপনি এজ এ হোল আওয়ামী লীগকে মানুষজনের কাছে এটা একটা আলাদা ট্রেন্ড যে আওয়ামী লীগকে একবার মাপ চাওয়া মানেই যে হ্যাঁ ওরা মাপ চাইছে, মানে হচ্ছে আমাদের দেশে নেগেটিভ যেভাবে খেলা করে তার মানে তোরা হচ্ছে কিলিং করেছে। এটা আওয়ামী লীগ বা সরকারের কোনো পর্যায় থেকে কাউকে কিলিং এর নির্দেশনা দিয়ে কিলিং করা হয়েছে, এটার এখন পর্যন্ত কোনো প্রুফ নাই এবং এই জিনিসটা ঘটে নাই, এটাকে ডিস্টোর্টেড ভাবে উপস্থাপন করা হয়েছে। কিন্তু ধরুন দেশের মানুষজন 2 বছর ধরে সাফারিং করছে না, যে পরিমাণ সাফারিংস এর ভিতর দিয়ে গেছে, হ্যাঁ, সেটার জন্য আওয়ামী লীগ তার জায়গা থেকে মানুষজনের প্রতি কতটুকু সিম্পেথিক হবে। এবং দিন শেষে আওয়ামী লীগকে ধরেন যখন আপনার রাজনীতি তো হচ্ছে মানুষের জন্য, আওয়ামী লীগকে তার রাজনৈতিক ময়দানে ভোটের রাজনীতিতে আসতে হলে মানুষজনের সাথে তার সেই কমিউনিকেশন তৈরি করতেই হবে এবং সেটা আওয়ামী লীগ করবে অন টাইম। কিন্তু আপনারা যদি দোষারোপ করে সেটার হচ্ছে জোরপূর্বক মাফ বা ক্ষমা চাওয়া, সেটার জন্য হচ্ছে আমি ব্যক্তিগতভাবে আমার ওপিনিয়ন, মানে আমি মনে আপনি করি মনে না যে করেন সেটার এখানে জন্য মাফ আওয়ামী লীগকে চাওয়া। দোষারোপ করার কিছু নাই? কোনটা? মানে এই যে ঘটনাগুলো, এতগুলো হত্যাকাণ্ড হলো বা এতগুলো মানুষের প্রাণহানি হলো, আওয়ামী লীগকে দোষারোপ করার কিছু না? দলীয় ভাবে আপনি হচ্ছে আওয়ামী লীগকে এখানে কোন পর্যায়ে দোষারোপ করবেন, জাস্ট আপনি আপনার লজিকটা সরকার বলেন যে প্রধান, কেন। সরকারকে, আওয়ামী লীগ সরকার যদি বলি, আওয়ামী লীগ দলকে না বলে যদি সরকারকে বলি। সরকার বলেন, হ্যাঁ। সো আপনার সরকার কিলিং এর জন্য দায়ী হয় না। আমি আবারও বলছি এই জিনিসটা, যেহেতু আমি হচ্ছে আপনার ল এনফোর্সমেন্ট রিলেটেড জায়গায় আমি কাজ করেছি, আপনাকে এই জিনিসটা সরকার বুঝতে হবে। প্রধান, যদি স্বরাষ্ট্রমন্ত্রী যারা আমি অথরিটি তাদেরকে। কামিং ইনটু ইট আপু, আজকে সরকার প্রধান যদি আপনি দুনিয়ার যে কোনো জায়গায় সরকার প্রধানকে নির্বাহী প্রধান হিসেবে কাজ করে, আইদার মানে আমেরিকাতে প্রেসিডেন্ট, বাংলাদেশে ধরেন হচ্ছে প্রাইম মিনিস্টার। এখন আপনি যে কোনো ক্রিমিনাল অফেন্সের জন্য আপনি যদি ট্রি ধরে উপরে যান, আপনি সরকার প্রধানকে পাবেন, তার উপরে গেলে স্বরাষ্ট্রমন্ত্রীকে পাবেন। বাংলাদেশে গত এই দীর্ঘ সময় ধরে যতগুলা 2 বছর ধরে আর কি, যদি অ্যাপারেন্টলি 2 বছর হয়ে গেছে, 2 বছর জন্য যতগুলা কিলিং হয়েছে এই প্রত্যেকটা কিলিং এর জন্য তাহলে ইউনূস দায়ী। বর্তমানে যেগুলো হচ্ছে তার এই যে গত পরশুদিন যুবলীগের এক ছেলেকে, এটা তো দৃশ্যমান, আপা এই অনলাইনে আসছে, আপনি যেহেতু ভেরি মানে মাচ না, অ্যাওয়্যার ধরেন অনলাইনে, যে আপনি জানেন। তখন আমরা দেখতাম যেটা, যে শেখ হাসিনা সবকিছু তার নির্দেশনায় হতো। মানে ইভেন মানুষের মানে এমনটাও বলতো যে মানুষের বাথরুমের কল নষ্ট হয়ে গেলেও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন, ছেলে মারা গেছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন, বিচার চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। সবকিছুই যখন মাননীয় প্রধানমন্ত্রী কেন্দ্রিক ছিল, ফলে দায়টা কেন সেখানে গিয়ে পড়তো না?
না, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ছিল সেটা মানুষজন যারা ইন্ডিভিজুয়াল লেভেলে মানুষজন, উনি আস্থার ওই জায়গায় পৌঁছাইছেন, মানুষজন তার দাবি দাওয়া ওনার কাছে পৌঁছাইতে পারছে, উনি অতটুকু হচ্ছে আপনার ইয়া করেছেন। কিন্তু অফিসিয়াল স্ট্রাকচারে তো সেটা কেউ কখনো শেখ হাসিনা এটা ক্লেম করেছে যে সকল কিছু আমি করি, আমার অধ্যায় করা হয়। আপনি যখন মানে অ্যাটলিস্ট ইউ হ্যাভ টু সেট এ স্ট্যান্ডার্ড, যে স্ট্যান্ডার্ড ধরে কাউকে হচ্ছে আপনার ক্রিমিনালাইজ করবেন। So, এই তাহলে আসলে কোনো আপনারা কাদেরকে মানে এই কাজের জন্য কোথায় আপনার কি মনে হয়? আপনিও মানে সরকারি চাকরি করেছেন, গোয়েন্দা সংস্থায় কাজ করেছেন। আপনার কি মনে হয় এতগুলো হত্যাকাণ্ডের জন্য কোন পর্যায় থেকে আপনার মনে হয় দায় দেয়ার মতো? না, আপনার কোন পর্যায়ে দেখেন এই জিনিসটা, এখন এইটা আমাকে আলাদা করে হচ্ছে বলা গেছে না। দায় যদি আপনি বলেন অ্যাজ এ হোল ইন্টেলিজেন্স ফেলিওর, মেবি দেয়ার যারা ইন্টেলিজেন্স ফেলিওর, যে জিনিসটা হচ্ছে কোন পর্যায়ে আছে, ইন্টেলিজেন্স ফেলিওর কোন জায়গায় হয়েছে, যে এই আন্দোলনটা শুরু থেকেই যে একটা আপনার কি বলে মানে ইউনুসের কথা আমি যাচ্ছি না, মেটিকুলাস ডিজাইন না, বাট এই আন্দোলনের যে ক্যারেক্টারটা ছিল, মানে অ্যাপারেন্টলি জুলাইয়ের আগে থেকে শুরু করে যেভাবে জিনিসটা হচ্ছে আপনার সামনের দিকে এগিয়েছে গ্রাজুয়ালি, সেটা যে আসলে হচ্ছে কোনো কোটার আন্দোলন না, সেটা যে সরাসরি হচ্ছে একটা পলিটিক্যাল ইনসিডেন্ট, এবং এই পলিটিক্যাল ইনসিডেন্টকে সফল করার জন্য যে হচ্ছে এখানকার অ্যাক্টররা অ্যাক্টিভ হবে, ভেস্টেড ইন্টারেস্টেড গ্রুপগুলা তারা, এবং রাজনীতির ময়দানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে লাশ, এবং সেটা তারা এনশিওর করবে, সেই জিনিসটা কমবেট করার জন্য ইন্টেল ব্যর্থতা থাকতে পারে, সেখানে আরো কাজ করার সুযোগ ছিল। আমি যদি সরকারের জায়গা থেকে বলি আমি সেটা বলবো, ওই ব্যর্থতার জায়গা ছিল। কিন্তু যদি আপনি কিলিং এর কথা বলেন যে কে দায়ী, আমি তো বললাম যে এই দায়টা তো আপনার অ্যাবসলিউটলি খুঁজে বের করার জন্য হচ্ছে একটা ইনভেস্টিগেশন দরকার। আপনি বলতে পারেন যে আসলে কোনো ইনভেস্টিগেশন তো নিরপেক্ষ না, কিন্তু ক্লিয়ারলি কোনো না কোনো জায়গায় একটা জায়গায় হচ্ছে আমাদের তো আসলে হচ্ছে সেটটা করতে হবে, যে জিনিসটা একটা ওয়াইডার অডিয়েন্সের কাছে আপনার গ্রহণযোগ্য। আমরা দেখেছি যে আপনার ধরেন স্নাইপার কিলিং এর যে কথা বলা আছে, আপনার দুনিয়ার কোনো লজিকে ল এনফোর্সমেন্ট এজেন্সি একটা বড় ক্রাউড থামাইতে স্নাইপিং ব্যবহার করার কোনো হচ্ছে কারণ থাকতে পারে না। হ্যাঁ, আপনার এতগুলো মানুষের মাঝে একটা জায়গায় আপনি স্নাইপার দিয়ে হিট করে একজনকে মেরে দিলে ওই ক্রাউড এজিটেড হয়ে আপনার এগেনস্টে আসবে। সো আপনি কেন তখন ওখানকে চুজ এন্ড পিক করে একজন মানুষকে স্নাইপার দিয়ে মেরে পুরো আন্দোলনটা হচ্ছে মানে গভর্নমেন্ট কেন হচ্ছে এই বাড়ি নিতে যাবে? সো এই জিনিসটা এই জুলাই এবং আগস্টে এমন অনেক কিছুই ঘটেছে যে জিনিসটা আপনার সাদা চোখে যেমন ভাবে দেখানোর মানে যেমন ভাবে ঘটেছে, এট দ্য সেম টাইম বিগত 2 বছরে যেমন ভাবে দেখানোর চেষ্টা করেছে, বিষয়টা এরকম না। আপনাকে একটা এক্সাম্পল দিই, যে একটা বড় মানে এই পুরো জিনিসটাকে একটা গণহত্যা এদিকে নিয়ে যাওয়ার জন্য কি করা হয়েছে, যে সাভারে আপনার লাশ পুরানোর, এবং এটার জন্য অলরেডি আপনার সাজা হয়ে গেছে এই সাইফুল ইসলাম তৎকালীন এমপি এবং পুলিশের 6 জনকে কিন্তু হচ্ছে ফাঁসি দেওয়া হয়েছে। আপনি নিজে একটু খুঁজে দেখতে পারেন, ওই দিনের পত্রিকার রিপোর্ট আছে, প্রথম আলো অন্যান্য পত্রিকা 6 আগস্টের, এই লাশ পুরানোর ঘটনাটা কোনোভাবে লাশ গুম করা বা এই সংক্রান্ত কিছু ছিল না। ঘটনাটা খুব সিম্পল, 5ই আগস্টে থানা আক্রমণ করা হয় সাভার থানায়, একটা পর্যায়ে পুলিশ হচ্ছে আপনার রিটালিয়েট করে এর জন্য, এবং পুলিশ ওখান থেকে হচ্ছে রিটেলেট করলে মব একটা পর্যায়ে সরে যায়, সেখানে কিছু আহত এবং অ্যাপারেন্টলি নিহত মানুষজন ছিল। পুলিশ তাদেরকে পুলিশের গাড়িতে করে হচ্ছে নিয়ে যাওয়ার চেষ্টা করে, সেখানে ওই গাড়িতে হামলা করা হয়, এবং এই যারা নিয়ে যায় তারা হচ্ছে এখানে আগুন ধরিয়ে দেয়। ঠিক এই রিপোর্টটাই আপনার হচ্ছে গণমাধ্যমে প্রথম আলো সহ অনেকগুলো গণমাধ্যমে 6 আগস্ট 7 আগস্ট কভার করেছিল। সেই ভার্সনটা আমরা ওভারনাইট চেঞ্জ হইতে দেখলাম। আপনার হচ্ছে এই 30 সেকেন্ড 25 সেকেন্ডের হচ্ছে ভিডিও ক্লিপিং, সিসিটিভি ফুটেজ চুজ এন্ড পিক করে দেখানো হইলো কি, যে পুলিশ আপনার হচ্ছে আগুন লাগিয়েছে লাশ গুম করার জন্য। আপনি আমাকে বলেন কোন সেন্সে এই জিনিসটা আচ্ছা, বলা হয় যে একটা ওপেন আপনাদেরকে রোডে, এই যে ধরেন ওপেন রোডে পুলিশ লাশ, ওই রকম ক্রিটিক্যাল মোমেন্টে একটা ওপেন রোডে পুলিশ লাশ পোড়াবে? সো এরকম অনেক কিছুই ঘটেছে যে জিনিসটাকে গত 2 বছরে যেভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে, সামনে আনা হয়েছে, সেভাবে মানুষজন হচ্ছে মানে মানুষজনকে একটা ডিফারেন্ট ভার্সন বিশ্বাস করানোর আপনি চেষ্টা খুবই করা হচ্ছে। বিশ্বাসযোগ্য উপায়ে কথাগুলো আপনার কাছ থেকে শোনা যাচ্ছে। যখন আমরা ভিডিওগুলো দেখি তখনও সেটা খুব বিশ্বাসযোগ্য উপায় দেখি। যখন আপনাদের প্রতিপক্ষরা বলে তখনও খুব বিশ্বাসযোগ্য কিছু, না, কিছু উদাহরণই দাঁড় করায়। কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে আপনাদের যে যুক্তিগুলো, ব্যাখ্যাগুলো আ সেগুলো মানে আদালতে কেন গেল না? আদালতে তো এটা অন ক্যামেরা বিচারটা হয়েছে। সবাই দেখেছে মানুষ। আপনারা এই বিষয়গুলো তো বলতেই পারতেন যে এটা না, হয়েছে। আপনার হচ্ছে কোর্টে ওই প্রক্রিয়া শুনেন, আপনার হচ্ছে যে আদালত যে প্রক্রিয়ায় তৈরি করা হয়েছে, প্রথমত এই প্রক্রিয়া এইভাবে কোনো আদালত কোনো জায়গায় বিচার হচ্ছে ফর্ম করেন। আপনি নিশ্চয়ই আপনি জানেন কিনা আমি জানি না, এই আদালতটাকে মানে এই বিচারটাকে টেনে নিয়ে যাওয়ার জন্য 4বার আপনার হচ্ছে যে প্রথমত ধরেন আইসিটি যে একটি বিচারটা হয়েছে, এখানে বিচার হওয়ারই কথা না, কারণ এই আইসিটি স্পেসিফিক সময়ের জন্য করা হয়েছিল যুদ্ধাপরাধীদের এবং মানবতাবাদী অপরাধের জন্য, যারা হচ্ছে আমাদের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে ছিল তাদের জন্য। সো সেই বিচারটা যেন হচ্ছে এখানে করা যায়, এবং খুবই স্পেসিফিক্যালি এটা হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিশোধ হিসাবে 4বার
আপনার হচ্ছে প্রজ্ঞাপন জারি করে 37টা চেঞ্জ আনা হয়েছে। অর্থাৎ না, কিন্তু ওয়ান ভেরি এগুলোও ফাইন তো মর্নিং আদালতে বলার সুযোগ ছিল। আদালত মানে কে প্রথমে আপনি ডিটারমাইন আপনি করেছে আদালতের জুরিসডিকশন আছে কিনা। তো সেখানেও তো এই তথ্যগুলো বা না এই আপনি যুক্তিগুলো দেখেন দেওয়া আপনি যেত। কিন্তু হচ্ছে ইন্ডিভিজুয়াল মানে আপনার হচ্ছে শেখ হাসিনার পক্ষে এখানে কোনো আইনজীবী যায় না, ইন্ডিভিজুয়াল জায়গা থেকে কেউ চেষ্টা করেছিল এবং একজন আইনজীবী আপনার বক্তব্য খুবই আলোচিত ভাইরাল মিম হয় যে আমি খুব কষ্ট পাচ্ছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন। হুম, আমার পয়েন্টটা খুব সিম্পল, আপনি যদি আদালতের ফরমেশন দেখেন যে বিচারকদের দিয়ে আদালত করা হয়েছে, হুম। তাদের কোনোদিন হাইকোর্টে কোনো ধরনের হচ্ছে কোর্ট বিচার করার হচ্ছে কোনো এক্সপিরিয়েন্স নাই। জেলা জজ কোর্ট থেকে ওনাকে হচ্ছে এই আপনার হচ্ছে এরকম সুপ্রিম কোর্টের বিচারপতির মর্যাদায় হচ্ছে এখানে বিচারক বানানো হয়েছে। তাজুল ইসলাম মানে যে কোনো বিচারে তো মানে হচ্ছে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, যিনি যুদ্ধাপরাধের বিচারের আইনজীবী ছিলেন তাকে এটা চিফ প্রসিকিউটর করা হয়েছে। অর্থাৎ এই বিচারিক প্রক্রিয়ায় কোনো জায়গায় ন্যায় বিচারের তো ন্যূনতম মানদণ্ড আপনার হচ্ছে ফলো করা হয় নাই। সো এই জায়গাতে এই এবং আপনার নিশ্চয়ই মনে আছে এটাও যে তারা কিন্তু ইনিশিয়ালি বলেছিল যে প্রয়োজনে মানে ইউনুস বলেছিল, ইউনুসের ভাষণ আছে, প্রয়োজনে তারা হচ্ছে আন্তর্জাতিক আদালতে যাবে। উই আর ভেরি মাচ হ্যাপি যে তারা এই বিষয়গুলো নিয়ে যদি আসলে আন্তর্জাতিক আদালতে যাইতো। কিন্তু এই যে এভিডেন্স বা আপনারা জানেন যে এইখানে এভিডেন্স দেওয়া হয়েছে, এটা সরাসরি তাজুলের স্বীকারোক্তি আছে। এভিডেন্স দেওয়া হয়েছে যে মাননীয় মানে সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পঙ্গু হাসপাতালে অসুস্থদের দেখতে গিয়ে আপনার হচ্ছে উনি বলেছিলেন নো ট্রিটমেন্ট নো রিলিজ। তো তাজুল তো হচ্ছে আপনার ব্যারিস্টারি পড়াশোনা করেছে লন্ডন থেকে, নো ট্রিটমেন্ট নো রিলিজ মানে কি এটা তো তার না বোঝার কোনো কারণ নাই। এটাকে কিন্তু শেখ হাসিনার এগেনস্টে ব্যবহার করা হয়েছে। পঙ্গু হাসপাতালের একজন ডাক্তারকে এনে সাক্ষ্য দেওয়ানো হয়েছে হ্যাঁ যে উনি আসলেই নো ট্রিটমেন্ট নো রিলিজ বলেছিল, তার মানে কি উনি চিকিৎসাও দিতে বলেন নাই, ছেড়তেও বলেন নাই। সো যেখানে এরকম একটা ফার্স্ট সিস্টেমের মাঝে এই বিচার প্রক্রিয়া হয়েছে, এখানে আপনার যে ভার্সানই বলেন না কেন সেটা অ্যাকসেপ্টেড হইতো। আপনার যে রায় দিবেন সে যখন এরকম পলিটিক্যালি মোটিভেটেড থাকে এবং এই ইল মানে মোটিভেশন নিয়ে আমার আপনি একটা কথা বিচারের নামে আমার বক্তব্য ছিল মানে আমার প্রশ্নটা ছিল এখানে যে এই বিষয়গুলো আপনি যেটা এখানে বলছেন বা আপনারা বিভিন্ন মাধ্যমে বলবার চেষ্টা করেন সেটি আদালতে বললে অন ক্যামেরা যাদেরকে আপনারা অডিয়েন্স হিসেবে শোনাতে চান তাদেরকে তো বলতে পারতেন। আপনারা এই প্রসেসে অংশ নিলেন না কেন? মানে এটা আপনি একটা সুযোগ আপনি হাতছাড়া।